প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলার প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কা সেরা পরিবার গ্র্যান্ড ফিনালে। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি কঙ্কা সেরা পরিবার সিজন 4 এর কারা হলেন উইনার, কারা ফার্স্ট রানার আপ এবং কারা সেকেন্ড রানার আপ। অবশ্যই সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, পাশের মানুষটিকে ভালো রাখুন, পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন, আর চোখ রাখুন এনটিভির পর্দায়। কারা হবে কঙ্কা সেরা পরিবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী রাকিবা ঐশী। শুভ সকাল। শুভ সকাল। ঐশী, কেমন আছো? আমি খুব ভালো আছি। আপু, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর দেখা হলো। আসলে তোমার সাথে দেখা হলে যেটা হয় যে অনেক অনেক গল্প হয়, আর গান তো আমার কাছে মনে হয় বোনাস। তো কেমন যাচ্ছে বলো সময়টা, বা কি নিয়ে ব্যস্ত আছো এখন? আসলে ব্যস্ততা তো ওই নিজের গান প্র্যাকটিস এসব নিয়েই আসলে ব্যস্ততা। রেগুলার কি প্র্যাকটিস করবার সময়টা পাও বা রেওয়াজ করবার সময়টা পাও? ওটা করতেই হয়, হ্যাঁ। রেগুলার তো মানে বসাই উচিত এবং বসতেই হয়। এই মানে আমি এখন অন্য কিছু অনেক কিছু নিয়ে ব্যস্ত না। মানে আমার এই সময়ে এসে অনেকেই হয়তো অনেক ইনস্টিটিউশনের সাথে জড়িত আছে। আমি এখনো ওইভাবে ব্যস্ত হয়ে পড়িনি। তো এখনো পুরোটা সময় নিজের গান আর নিজেকে নিয়েই আছি। নিজেকে সময় দেওয়া হচ্ছে। টুকটাক কি গান লেখালেখি করা হয়? একদমই না। মানে এমনিতে অনেক কিছু লেখালেখি করা হয়। লেখালেখি মানে এরকম যে একান্ত নিজের ভাবনাগুলোকে নিজের খাতায় বন্দি করা হয়, এইটুকুই। কিন্তু সেটাকে কখনো খুব অল্প ভাষায়, মানে একটা গানের যে অল্প ভাষায় যে অনেক কিছু বলে ফেলা, সেটা হয়তো আমার মানে কখনো করা হয়নি না। তবে আমার আম্মুর লেখালেখির অভ্যাস ছিল। আমার ভাই আবার সেটা পেয়েছে। আমার ভাইয়ের নিজের ব্যান্ড আছে, সে আবার তার ব্যান্ডের জন্য নিজেই নিজের গান লিখে নিজে কম্পোজ করে। কিন্তু নিজের একটা প্রফেশনালি খুব একটা লেখা হয় না আমার। না, ও লেখে, ও প্রফেশনালি লেখে। কিন্তু দারুণ করে আসলে কথা বলো, গান তো গাওই, কিন্তু দারুণ করে কথা বলো। কখনো কেউ তোমাকে বলেনি যে আপনি চাইলে উপস্থাপনাটাও করতে পারেন? এরকম, হ্যাঁ, মানে হয়েছে এরকম আর কি, বলেছে। কিন্তু সেটা আসলে ওই রকম ভাবে আমার মনে হয়নি যে আচ্ছা, আমার কাছে খুব মনে হয় যে অনেক কিছু বোধহয় মনে রাখতে হবে বা অনেক গুছিয়ে কথা বলতে হবে, অনেক সতর্ক থাকতে হবে বা এরকম কিছু আর কি। ওই রেসপন্সিবিলিটিটা নিতে ইচ্ছে করেনি। আচ্ছা দেখো, দেখতে দেখতে কিন্তু দুটো ঈদ আসলে, একটা ঈদ তো শেষ এবং আগামীকাল ঈদুল আজহা। তো ঈদের আগের দিন আসলে যে ব্যাপারটা কাজ করেছে, আদ রাত একটা বড় বিষয়। তো কি করা হয় তোমার ঈদের আগের দিন আর রাত্রেবেলা বিশেষ করে? আসলে ঈদ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগার ঈদ হচ্ছে রোজার ঈদ। ওইটাতেই সব মানে বেশি বেড়াতে যাওয়া হয়। আর কুরবানি ঈদে যেটা হয়, পরিবারের সাথে যেই সময়টুকু কাটাই, সেটা তো ভীষণ ভালো লাগার। আর ঈদের আগে, মানে কুরবানির ঈদের আগের প্রস্তুতি ওইটাই, যে ওই যে গোশত ভাগ বাটোয়ারা করা হবে পরের দিনে, সেগুলোর প্রিপারেশন আসলে বাসায় ওরকম নেওয়া হতে থাকে, এইটুকুই। আর বেশি আনন্দ হয় রোজার ঈদে, কারণ তখন মেহেদি দিতেই হবে, মেহেদি না দিলে ঈদ হবে না। কখন চাঁদ দেখবো, তারপরে টিভিতে ওই ওমন রমজানের ওই রোজা শেষে এই গানটা মানে না শোনা অবধি মনেই হবে না যে আসলে ঈদ আসছে। হ্যাঁ, একদম। মানে আমি খুব অবাক লাগে আমার, যে আমার মনে হয় বাংলাদেশে ঈদকে কেন্দ্র করে প্রচুর নতুন গান হতে পারে, মানে ঈদের আনন্দকে কেন্দ্র করে, কিন্তু আমার মনে হয় ওই গানটার সাথে
আমাদের জেনারেশনের, অথবা আমি জানি না বাকিদের কেমন, বা আমার এরকম মনে হয় যে এই গানটা না বাজলে বোধহয় ঈদ হচ্ছে এটা না। সবার ক্ষেত্রে মনে হয় একই, কারণ আমি সবার কাছে এই সেম কথাটাই শুনেছি। আজকে যেহেতু চাঁদ রাত, চাঁদ রাতে কি করবে, হাতে মেহেদি লাগানো বা শপিং এর একদম লাস্ট মোমেন্ট কিছু প্রিপারেশন থাকে, সেই কাজগুলো কিভাবে করো বা কাকে সাথে নিয়ে যাও? আম্মুকে, বেশিরভাগ আম্মুকে সাথে নিয়ে যাওয়া হয়, আর না হয় আমি একা একা যাই, অথবা আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ওরকম যাওয়া হয়। আর শপিং এর যে ব্যাপারটা আসলে ছোটবেলায় ওই ক্রেজটা বা ক্রেভিংটা ছিল যে নতুন জামা, এটা কাউকে দেখাবো না, ঈদের দিন নতুন জামা পরে এখন আর ঘুরবো। সেটা মনে হয় না, বড়বেলায় না? এই ব্যাপারটা একটু কমে গেছে। আর এখন ভালো, মানে ওই ইয়েটা ভালো লাগে, রিচুয়ালটা ভালো লাগে, যে মেহেদি পরা, একটু ঈদ উপলক্ষে এটা পরেছি, আনন্দ, মানে সবাইকে দেখে খুব ফেস্টিভ একটা মোড, আনন্দ, এটা খুব মানে ভালো লাগে আর কি। আর ঈদের দিনটা কিভাবে কাটে, মানে আগামীকাল তুমি কিভাবে কাটাবে? আগামীকাল আমার যেমন ঢাকায় আমার ফুপু থাকেন, তো প্রতিবার ঈদে এটা হয়, ঢাকায় থাকলে বাসায় সকালবেলার নাস্তা শেষ করে তারপরে ফুপুর বাসায় দাওয়াত খাওয়া হয় এরকম। আর হয়তো সন্ধ্যা বা বিকেলের পরে তারা হয়তো আমাদের বাসায় আসেন, এরকম মানে একান্তই পরিবারের সাথে সময় কাটানো। আর যদি আমার কোনো বন্ধু ঢাকায় থেকে থাকে তাহলে হয়তো সে আসবে, অথবা আমি তার বাসায় যাব, এইটুকুই। আর ঢাকায় যেহেতু ঈদের সময়টা খুব ফাঁকা থাকে, তখন মানে মনে হয় যে পরিবারের সাথে একটু বাইরে কোথাও রিকশায় ঘুরতে যাই, এই জিনিসগুলো হয়। খুব শান্তি, সবাই ঈদ করতে ঢাকার বাইরে যায়, আর আমরা ঈদের ঢাকায় থেকে সেই শান্তিটা আসলে উদযাপন করি। ঈদের সময় কখন এমন হচ্ছে যে দেশের বাহিরে তোমার ঈদ করতে যেতে হয়েছে, শো পারপাস হতে পারে? এটা একবার কি দুইবার হয়েছে আমার। সেটা হচ্ছে যখন আমি 2 বছরের জন্য হায়দ্রাবাদে ছিলাম। আচ্ছা। তখন আমাকে দুটো ঈদই কিন্তু আমি হায়দ্রাবাদে কাটিয়েছি। এবং দেশের বাইরে যেটা হয় যে আমাদের এখানে বাংলাদেশে আমরা ঈদের যেমন যে লম্বা ছুটি পাই, দেশের বাইরে কিন্তু ওরকমটা হয় না, মানে ঈদ উপলক্ষে কোনো ছুটি পাওয়া যায় না। তখন ওদের কান্ট্রিতে হয়তো দিওয়ালি অথবা পুজো উপলক্ষে কোনো ইয়ে থাকে। তো সেখানে যেটা হয়েছে, ঈদ উপলক্ষে যখন আমার বন্ধুরা জেনেছে যে আজকে ঈদ, তখন আমরা হয়তো একসাথে মিলে একটু ভালো কিছু খাওয়া রান্না মানে করেছি, আর বাসায় একটু বেশি সময় ধরে কথা বলেছি ভিডিও কলে। এইভাবে আসলে ঈদ কাটিয়েছি দেশের বাইরে। ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? তুমি বলছিলে অনেক কিছু, যে ছোটবেলার ঈদগুলো তো আসলে অনেক বেশি নস্টালজিক হয়ে যাই আমরা মনে পড়লে। একদম আমার মনে হয় যে প্রত্যেকের ছোটবেলার ঈদগুলাই হয়তো অনেক, মানে বড়বেলায় আমরা ওই ঘুরে ফিরে ছোটবেলার ঈদটার মতোই বড়বেলায়ও চাই আসলে ওরকম করে তুলতে, যে হ্যাঁ ছোটবেলাতে এটা করতাম, ওটা করতাম, এবারও এটা করি, দেখি না আবার রিক্রিয়েট করার চেষ্টা করি আসলে আমরা অনেক সময়। কারণ ওই মানে একদম আনন্দে ভরপুর ছিল ওই ঈদগুলো। কেন? কোনো চিন্তা নাই, কোনো দায়িত্ব নাই, কিছু নাই, মানে ঈদ মানে আমার তো আনন্দ। তো এবারে বাসায় কেমন প্রেসার চলছে কি, এসব তো আসলে আমার চিন্তা করার ভাবনার একদম বিষয় না। আমার কনসার্ন হচ্ছে যে আমার প্রতিবেশীরা বা আমার বন্ধুরা কি জামা কিনলো, ওটা কেমন, আমার জামা কেমন, না ঈদের আগে দেখানোই যাবে না ঈদের জামা, এগুলো আর কি একদমই। তারপরে যে মেহেদি দিতে পারে তার কাছে গিয়ে খুব বায়না করা যে আমাকে দিয়ে দিতে হবে, আমাকে দিয়ে দিচ্ছ না কেন? কারণ আমি তো আসলে খুব মফস্বল শহরে মানে বড় হয়েছি। আমার বাবার চাকরির সুবাদে আমি সুনামগঞ্জ জেলা, আমার জেলা সুনামগঞ্জ, কিন্তু আমি সুনামগঞ্জ জেলায় কিন্তু বড় হইনি। সুনামগঞ্জ জেলারই একটা থানা শহরে আমি বড় হয়েছি, সেটার নাম হচ্ছে জামালগঞ্জ। আর আমার দাদু বাড়ি কিন্তু তার থেকেও আরো দূরে, মানে এটা একদম সীমান্ত ঘেঁষা একটা গ্রাম। আমার বাবার যেহেতু চাকরি ছিল থানা শহরে, তো আমি ওখানেই সরকারি কোয়ার্টারে আমরা থাকতাম। তো ওখানেই তো আসলে অনেক বছর ধরে থাকতে থাকতে তো পাড়া প্রতিবেশীরা আসলে আত্মীয় স্বজনের মতো হয়ে যায়, একদম আত্মীয় স্বজনের মতো, প্রত্যেকের বাসায় যাচ্ছে একদম। এবং ওই থানা শহরগুলো এমন হয় যে রাস্তায় বেরোলেই আসলে প্রত্যেককেই চিনি। তো ওখানকার রাস্তা সালামি পেতে নিশ্চয়ই, আরে সালামি তো হ্যাঁ অবশ্যই পেতাম। এবং সালামি পাওয়ার জন্যই তো মানে সকালে উঠে একটু সেমাই বাসায় যারা মিষ্টি যা রান্না হতো বা কিছু সেমাই নুডলস যাই কিছু, সেটা খেয়েই কিন্তু সবাইকে সালাম করার জন্য বেরিয়ে পড়তাম, আঙ্কেল আন্টি অথবা যারা বড়রা যারা আছেন। আর প্রথমে তো বাবা মাকে সালাম করে। সর্বোচ্চ কত টাকা সালামি পেয়েছো কোনো ঈদে? এখন আলাদা করে ওরকম মনে করে বলতে পারছি না, তবে বাবা মারা এখানে একটু ফাঁকিবাজি করতেন। ফাঁকিবাজিটা কেমন, তখন টাকাগুলোর পরে পাওয়া যেত না, না সেটা না, আমাকে দিতেন, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে। কেমন, যেমন হচ্ছে হয়তো অনেকগুলো 2 টাকার খুব নতুন চকচকে নোট, অথবা অনেকগুলো 10 টাকার নোট, সেটা সব মিলে হয়তো 100 টাকা হবে অথবা 50 টাকা হবে। এবং আমার মনে আছে আমি যখন ছোট তখন 5 টাকাতেই আমাদের পেট ভরার মতো ওরকম কেক পাওয়া যেত, যেটা আমাদের টিফিনে আমরা ওটাই খেতাম আসলে। মানে আমাদের
টিফিনের বা হাত খরচের বাজেটটা 10 টাকার বেশি ছিল না কিন্তু একদম। আব্বু হয়তো স্কুলে যাওয়ার সময় টিফিন খাওয়ার জন্য 5 টাকা দিত অথবা 10 টাকা দিত, ওইটুকুই। তো সেই জায়গায় ঈদের দিন যদি ওরকম চকচকে অতগুলো নোট পাওয়া যায়, সেটাই কিন্তু অনেক বড় অনেক একটা বড় একটা পাওয়া ব্যাপার। বলে মনে হ্যাঁ, হতো। আর আমি ছোটবেলা থেকে নোটের হিসাবটা অতটাও খুব একটা বুঝতাম না, তো ওই অতগুলো নোট দেখে ওইটাই আমার কাছে আসলে খুব মানে আনন্দের চকচকে ছিল। টাকার নোট, এটাই হ্যাঁ, আনন্দের একদম। বিষয় ছিল। এবং আব্বু আম্মু এটা করতেন যে ঈদে সালামি দেওয়ার জন্য ওই আলাদা করেই সালামির জন্যই ওই টাকাটা নতুন নোট ওরকম এনে এখন নিশ্চয়ই রাখতেন সালামি আর কি। দিতে হয় সবাইকে। হ্যাঁ, সেটা তো বটে, মানে এটা তো ডিমান্ড সময়ের দাবি এখন। এটাই দুঃখের বিষয় এখন, এই বড় হয়ে যাবার নেগেটিভ সাইড এটাই যে সালামি দিতে হয়। না, এটা আবার অন্যরকম ভালো লাগা আমার কাছে আর কি। কারণ হচ্ছে তখন মনে হয় যে ও আচ্ছা আমিও তো অনেক বড় হয়েছি, কিন্তু আবার ছোটদের বাচ্চাদের মতো আবদার কিন্তু আমার বাবা মায়ের কাছে এটা থাকে যে না, ঈদের সালামি তো স্পেশাল সালামি, এটা দিতেই হবে। মায়ের হাতের কোন খাবারটা, মায়ের রান্না করা কোন খাবারটা যেটা যেটা তোমার ঈদে খেতেই হবে? আম্মুর হাতের জর্দা সেমাইটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, জর্দা সেমাই আমার খুব ভালো লাগে। আর হচ্ছে বাসায় বিকেলের দিকে একটু চটপটি রান্না করা হয়, মানে এটা একটু ঘরে থাকলে বোধহয় খুব মানে ভালো লাগে আর কি, আনন্দটা দ্বিগুণ আনন্দ। হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, তোমার হ্যাঁ, নিজের হ্যাঁ। কি একটু টুকটাক রান্না করা হয় ঈদের সময়? শখ করে আর কি, একদমই মানে রান্নাটা আমার খুবই শখ করে। যখনই আমার কোনো কিছু খুব মনে হয় যে না এটা আমি করব, তখন আমার রান্না করা হয়। এটা করা হয়, কিন্তু রেগুলার বেসিসে ওরকম আমার খুব একটা রান্না করা হয় না, কিন্তু অকেশনালি। কিন্তু আবার এমন মানে যখন আমাকে আমার উপরে পুরো দায়িত্ব বর্তাবে তখন যে আমি করব না সেটা না আসলে, কারণ আমি যখন 2 বছর হায়দ্রাবাদে ছিলাম আমার রান্না তো আমাকেই রান্না করে আমার হোস্টেলে ওরকম ভাবে খেতে হয়েছে। আর হচ্ছে এমনি আমার ভীষণ ভালো লাগে যারা অনেক অনেক মানে আছে না যে কারো খাওয়াটা মুখে দিলেই মনে হয় যে ও মাই গড কি মজা, এটা হ্যাঁ অটোমেটিক চলে আসে যে কারো হাতের রান্না নরমাল ডাল ডিম ভাজি খেলেও কিন্তু খুব স্পেশাল মনে হয়, পাওয়া যায় না সেরকম আমার খুব সেটা খুব ইন্সপায়ারিংও লাগে। আমার মনে হয় যে আমি এরকম খুব স্পেশাল রান্না করতে চাই যেটা কি সবাই বলে ওয়াও কি মজা, এরকম হয়। আমার খুব ভালো মানে আমি খুব ইন্সপায়ার্ড ফিল করি কারো হাতের খুব ভালো রান্না খেলে। তোমার উৎসবের কথাগুলো মানে উৎসবকে ঘিরে তোমার যে ধরনের চিন্তা ভাবনা সেগুলো শুনতে ভীষণ ভালো লাগছিল। সে কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছে। একদম ছোট্ট করে তোমার কাছে একটু জানতে চাইবো যে আমরা সবাই আসলে চাই নিজের জীবনকে ছোট করে হলেও ছোট পরিসরে গুছিয়ে নেবার জন্য। তো সেই গুছিয়ে নেবার জায়গাটাতে আসলে তুমি কিভাবে ভাবছো যে জীবনকে কিভাবে সাজানো যায়, কিভাবে সামনে এগোতে চাও? আমি আমার কথাটা বলতে পারি। আসলে এক একজন তো এক এক রকম ভাবে জীবনকে দেখে। তো আমি যখন ছোট ছিলাম আমার কাছে মানে মনে হতো যে বোর্ড পরীক্ষাগুলো পাশ করলেই অনেক আরাম, সেটেল হয়ে গেলাম একদম। মানে আসলে এক একটা সময়ের বা এক একটা বয়সের তো এক এক রকম ভাবনা থাকে জীবন নিয়ে। তখন জীবনকে এত বড়ভাবেও আসলে দেখতে শিখিনি যখন আসলে ছোট ছিলাম। তো এখন আস্তে আস্তে বড় হতে 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 প্রতি মুহূর্তে আসলে ভাবনা অনেক রকম ভাবে বা সময়, পারিপার্শ্বিক অবস্থা, পারিবারিক অবস্থা সবকিছু মিলে কিন্তু ভাবনাটা অনেকটা আসলে বদলাতে থাকে। তো এই জন্য এটা বলতে পারি যে এটাই চাই যে দিন শেষে একটা খুব শান্তির কোনো একটা জায়গা আমার আছে, পাশাপাশি গান নিয়ে থাকা আর কি। এই দুইটার মধ্যেই নিজেকে আসলে দেখতে চাই। আর ঝামেলা মানে আসলে জীবনের শান্তিটাই আসলে কিন্তু এটা আমাদের এনশিওর করাটা খুব চ্যালেঞ্জিং, কিন্তু এটা আমরা সবাই আসলে শান্তি চাই। চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় গানের চাইতে বড় শান্তি অন্য কোনো কিছু দিতে পারে কিনা, বিশেষ করে শিল্পীদের জন্য যারা গান গেয়ে থাকে। গানের মধ্যে নিজেদের আনন্দ, উৎসব, শান্তি, সমস্ত কিছু, দুঃখ, সমস্ত রকম অনুভূতি খুঁজে পাওয়া অনেক যায়। না বলা কথা হয়তো আমরা গানের সুরে, গানের কথায় আমরা ওরকম বিয়ে করি, অথবা যেটা বলতে পারলাম না সেটা কোনো একটা গান শুনে সেটা অনুভব করার চেষ্টা করলাম। একেবারে শেষের দিকে চলে এসেছি। খুব ভালো থেকো ঐশী, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং জীবনটা যেমনটা চাও শান্তিপূর্ণ তেমনটাই হোক সেটাই প্রত্যাশা করছে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক কথা বললাম, অনেক ভালো লাগলো এবং অগ্রিম ঈদ মুবারক। ঈদ মুবারক। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা।